এঙ্গেজমেন্টের সেই আলো ঝলমলে রাত, বাড়ির চারিদিকে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় এক মায়াবী পরিবেশ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, কিন্তু আমার মন তখন ছটফট করছিল একটু মুক্তির জন্য। তাই সুযোগ বুঝে মিথিলা আর তন্নিকে নিয়ে একটা রিক্সা নিয়ে শটান চলে আসলাম আমাদের সেই প্রিয় ফুচকা স্টলে। আমাদের প্রতিদিনের আড্ডার আস্তানা এটা, কিন্তু দোকানে পা রাখতেই দেখি তন্ময় ভাইয়া তার বন্ধুদের নিয়ে রীতিমতো চটপটি আর ফুচকার পার্টি জমিয়ে বসে আছেন। তন্নিকে এই সাজে এখানে দেখে তন্ময় ভাইয়া প্রথমে একটু বিরক্ত হলেও পরে হেসেই ফেললেন। আরে তনু যে, তা বাড়িতে বোনের বিয়ে আর তুমি ফুচকার দোকানে? আমার তো মনে হয় তোমরা মেয়েরা নিজেদের বিয়ের দিনও আসর ছেড়ে ফুচকা খাওয়ার জন্য পালিয়ে আসবে। আমি দাঁত বের করে হেসে বললাম, অবশ্যই, আপনি ঠিকই ধরেছেন তন্ময় ভাইয়া, ফুচকা হলো আমাদের জান, তারপর অন্য সব প্রাণ, বুঝলেন? তবে ভাইয়া, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। দাওয়াত দেওয়ার পরও আন্টি আঙ্কেল আর আপনি কেউই আজ গেলেন না। তন্ময় ভাইয়া লজ্জিত ভঙ্গিতে বললেন, আজ তো এঙ্গেজমেন্ট ছিল, ইনশাল্লাহ বিয়ের দিন সবাই যাব, যেতেই হবে। প্রয়োজনে আমি আপনাদের সবাইকে বাড়ি গিয়ে তুলে আনবো। আমি বেশ জোর দিয়েই বললাম। আমার কথা শুনে তন্ময় ভাইয়া হেসে ফেললেন এবং আর চোখে মিথিলার দিকে তাকালেন। ওখানে তোমার সব বান্ধবীরা আসলে আমি তো এক পায়ে দৌড়ে চলে যাব। মিথিলা তখন অস্বস্তিতে আশেপাশে তাকাচ্ছিল। আমি তন্নিকে হালকা একটা খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বললাম, বন্ধু থেকে ভাবি বানানো চাই কিন্তু। এই তুইও আমার ভাইটাকে বিয়ে করে আমার ভাবি হয়ে যা না দোস্ত। তন্নি মুখ বেঁকিয়ে বলল, তোর এই ছেঁড়া ভাইকে? মোটেও না। মনে নেই আগের বার সে তিনটের সাথে একই সময় টাইমিং করতে গিয়ে তিনটের কাছেই পিটুনি খেয়েছিল। শেষে সূর্য ভাইয়া গিয়ে তাকে বাঁচিয়ে এনেছিলেন। তন্নি আমার দিকে ঠোঁট টিপে হেসে আমার গায়ের উপর ঢলে পড়ে আবার ন্যাকা সুরে বলল, তবে তুই চাইলে তোর ওটাকে দিতে পারিস, তুই যাকে মনে মনে সাইয়া বানিয়েই বসে আছিস। আমি বুক ভ্যাংচালাম। সূর্য ভাই শুধু আমার, তার দিকে কেউ নজর দিলে চোখ তুলে আমি লুডো খেলবো বলে দিলাম। তন্নি চোখ গরম করে তাকালো। কেয়ার্স, আমি কি ভয় পাই নাকি? সূর্য ভাইয়ের ওপর আমার কপিরাইট করা আছে। তন্ময় ভাইয়া আসলে একটা সুযোগ খুঁজছিলেন মিথিলার সাথে একটু সময় কাটানোর। মেয়েটাকে তিনি অনেক আগে থেকে পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না। মিথিলা যেন তন্ময় ভাইয়াকে দেখলে পালিয়ে বাঁচে। মিথিলার মা নেই, আমার মতোই ওর সৎ মা, কিন্তু আমার পরিবার যতটা আগলে রাখে মিথিলার কপালে তো জোটেনি। ওর সৎ মা ওকে সহ্য করতে পারেন না বলে ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছেন। মাসে ঠিক মতো টাকাও পাঠান না। সেই হোস্টেলে থেকেও মেয়েটা এইটুকু বয়সেই টিউশনি করে নিজের খরচ চালানোর চেষ্টা করে। হয়তো এই হীনবন্যতা থেকেই তন্ময় ভাইয়াকে দেখলে ও পালিয়ে বেড়ায়। ওকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মেয়েটার কি একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? মাঝে মধ্যে মনে হয় স্রষ্টা হয়তো ওর জন্য উত্তম কিছু লিখে রেখেছেন। হঠাৎ তন্ময় ভাইয়া বলে উঠলেন, আজকে তোমাদের আমার তরফ থেকে ট্রিট। এই মামা 3 প্লেট ফুচকা দাও। আমরা বেঞ্চে বসলাম। ফুচকা মামা প্লেট সাজিয়ে দিতেই তন্ময় ভাইয়া প্লেট হাতে সামনে এসে দাঁড়ালেন। রসিকতা করে বললেন, সবাই হা করো তো, অনু শুরুটা না হয় তোমাকে দিয়েই করি, আফটার অল ব্রাইডের বোন তুমি। আমি হেসে ফেললাম। এই ছেলে যে মিথিলাকে খাওয়ানোর সুযোগ তৈরি করার জন্য এই টেকনিক খাটাচ্ছে সেটা বুঝতে আমার বাকি নেই। আর চোখে তাকালাম মিথিলার দিকে। বেচারি লজ্জায় কুকড়ে ছোট হয়ে গেছে। আমার তখন জিভে জল চলে এসেছে ফুচকার প্লেট দেখে। আমি ফুচকাটা মুখে পড়তে যাব ঠিক তখনই আমার শরীর হিম হয়ে গেল। ওই হাঁ করা অবস্থাতেই আমি পাথরের মতো থমকে গেলাম। দূরের রাস্তার ওপাশে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছেন সূর্য ভাই। তিনি শুধু দাঁড়িয়েই নেই, রাস্তার পাশের গাছ থেকে একটা বড় ডাল ভেঙে হাতে নিয়েছেন। রাগে তার ফর্সা মুখটা তখন টকটকে লাল। হাতে ওই লাঠি দেখে আমার কলিজা শুকিয়ে গেল। সূর্য ভাইয়া এক কদম সামনে বাড়াতেই, তিনি সামনে এক পা বাড়াতেই আমি ভয়ের চোটে এক দৌড় দিলাম। ওখানে উপস্থিত সবাই সূর্য ভাইয়াকে ওই রুদ্রমূর্তিতে দেখে ভড়কে গেল। তন্ময় ভাইয়ার অবস্থা তখন দেখার মতো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, সূর্য ভাই, বিশ্বাস করো, অন্য কিছু না। অনু আমার ছোট বোনের মতো, ওর সাথে আমার কিচ্ছু নেই। সূর্য ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপও করলেন না। তার পূর্ণ নজর তখন আমার উপর। সূর্য ভাই ওনার দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোকে আমি পরে দেখতেছি, তুই এখানেই দাঁড়া। বলেই তিনি আমার পিছু নিলেন। তার কণ্ঠস্বরে তখন বজ্রের তেজ। অনু, দৌড়াবি না বলছি, আজকে তোর আমি কি করি তুই শুধু দেখ। অসভ্য মেয়ে কোথাকার, দাঁড়া বলছি। তিনি আরো রেগে গিয়ে বললেন, তোকে আমি ছেলেদের থেকে দূরে রাখার জন্য এত কিছু করি, আর তুই আমার সব চেষ্টা মাটি করে রাস্তার মাঝখানে একটা ছেলের হাতে ফুচকা খাচ্ছিস। দুনিয়ায় মানুষ তোকে দেখছে সে খেয়াল আছে তোর? আমি ভেবেছিলাম এক দৌড়ে বাড়ি গিয়ে রুমের দরজা বন্ধ করে টানা 1 মাস ঘাপটি মেরে বসে থাকবো, কিন্তু কপাল কি আর এত সুপ্রসন্ন হয়? শাড়ি পরে কি আর দৌড়ানো যায়? কয়েক কদম যেতেই শাড়ি কুচিতে পা জড়িয়ে সেই প্রথম দিনের মতো ধপাস করে পড়ে গেলাম। ব্যথায় কোকিয়ে উঠে কেটে দিলাম। সূর্য ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন, একদম শক্ত পাথরের মতো নিথর। তার হাতের লাঠিটা দেখে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কাঁদছিস কেন শুনি? একটু আগেই তো খুব হেসে হেসে ফুচকা গিলছিলি। তোর কলিজা কত বড় হয়ে গেছে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের হাতে ফুচকা খাচ্ছিস? এই তন্ময় তো আমি পরে দেখছি, আগে তোকে সোজা করি। ওঠ, ন্যাকামো বন্ধ করে
ন্যাকামো বন্ধ করে ওঠ বলছি, ওই ন্যাকামি বন্ধ কর, না হলে এখনই 2 গা লাগাবো। আমি ব্যথায় কুকড়ে গিয়ে বললাম, আমি সত্যি ব্যথা পেয়েছি সূর্য ভাই, আর তোমার মনে হচ্ছে আমি ন্যাকামি করছি? আমি তো শুধু মিথিলার জন্য তন্ময় ভাইকে সাহায্য করছিলাম। তন্ময় ভাই মিথিলাকে পছন্দ করে, আজও ওকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিতে চেয়েছিল। আমরা তো শুধু উছিলাচ্ছিলাম, এতে আমার কি দোষ? বোন হিসেবে হবু ভাবিকে পটাতে একটু সাহায্য করতে পারবো না? সূর্য ভাই চোখ রাঙিয়ে বললেন, মিথিলা না ওর মাকে খাওয়া, তাতে তোর কি? তুই কেন খাবি? তোকে মহিলা কলেজে ভর্তি করেছি এটা দেখার জন্য? ছেলেদের সাথে এত মাখামাখি কোত্থেকে শিখলি? নেক্সট টাইম যদি এসব দেখি তোকে জ্যান্ত কবর দেবো। কথাটা বলেই তিনি হাতের লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর গলার স্বর কিছুটা নামিয়ে হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। বলেই তিনি গলার স্বর কিছুটা নামিয়ে বললেন, আই ওঠ, হাত ধর আমার। পায়ে ব্যথা নিয়ে আবার ফুচকা খেতে এসেছে, তাও শাড়ি পরে। তোকে 1000বার বারণ করেছি না যে তুই শাড়ি সামলাতে পারিস না, তাই পরবি না? শখ কত! সূর্য ভাই এই প্রথম বোধহয় আমাকে নিচু থেকে ছোঁয়ার জন্য হাত বাড়ালেন। ওনার হাতের তালুর উষ্ণতা পাওয়ার কথা ভাবতেই বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করতে শুরু করলো। পেটের ভেতর 1000টা প্রজাপতি যেন ডানা চাপটাচ্ছে। এক অদ্ভুত শিহরণে আমি সূর্য ভাইয়ের হাতটা ধরলাম। আমি খুব সাবধানে ওনার হাতটা ধরতে গেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি ভর দিয়ে উঠতে যাব। সূর্য ভাই হুট করে হাতটা সরিয়ে দিলেন, আর আমি আবার ধপ করে মাটিতে পড়ে গেলাম। আমি হকচকিয়ে ওনার দিকে তাকাতেই দেখলাম উনিও কেমন ঘাবড়ে গেছেন। আমি রেগে চেঁচিয়ে বললাম, এটা কি হলো? আবার ফেলে দিলে কেন? সূর্য ভাই ভেবাচেকা খেয়ে বললেন, গাধি, পড়লে কিভাবে? আমি তো ভালো করে ধরতেই পারিনি। সবসময় আমার উপর নির্ভর করিস কেন? নিজের শরীরের ব্যালেন্স নিজে রাখতে পারিস না? আয়, আবার ওঠ। এবার আমি জেদ ধরলাম। ওনার ওপর আর বিশ্বাস নেই, এবারও নির্ঘাত হাত সরিয়ে আমাকে ফেলে দেবেন। আমি নিজে নিজেই উঠে দাঁড়ালাম। হঠাৎ ওনার কণ্ঠস্বর আরো কঠিন হয়ে এলো। কিছুক্ষণ আগে ইস্তিয়াকের সাথে তোর কি কথা হচ্ছিল? ওনার প্রশ্নে আমার পরাণ পাখি খাঁচা ছেড়ে বের হওয়ার জোগাড়। ইদানিং তিনি ইস্তিয়াক ভাইয়ের থেকে উনি আমাকে 10 হাত দূরে থাকতে বলেন। তার উপর আজকের ওইটুকু কথা উনি দেখে ফেলেছেন। ইস্তিয়াক ভাইয়া যে অমন প্রশংসা করেছিলেন সেটা বললে তো আজ রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি আমতা করে মিথ্যে বললাম, তেমন কিছু না। উনি পড়াশোনা করতে বলেছিলেন বেশি করে। সূর্য ভাইয়া এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমার মিথ্যে লুকানোর চেষ্টা ব্যর্থ করে দিয়ে বললেন, আমি মিথ্যা একদম পছন্দ করি না অনু, অন্তত আমার সামনেই অভিনয়টা করবি না। বলেই তিনি গটগট করে হেঁটে গিয়ে বাইকটা স্টার্ট দিলেন। বাইকটা নিয়ে আসলেন আমার সামনে, গম্ভীর করে হুকুম দিলেন, বাইকে ওঠ। আমি সুবোধ বালিকার মতো বাইকের পেছনে গিয়ে বসলাম। রাতের শীতল বাতাসের সামনে আমার প্রিয় মানুষটা, সব মিলিয়ে যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। অবচেতন মনেই সূর্য ভাইয়ের কোমরে হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু ছোঁয়া মাত্রই তিনি খ্যাপা সারের মতো খেকিয়ে উঠলেন, গাধি, এভাবে খামচাই ধরছিস কেন? আমি কি তোর জামাই লাগি নাকি দম বন্ধ করে মারার প্ল্যান করেছিস? হাত সরা। আমি ভরকে গিয়ে হাত সরিয়ে ওনার কাঁধে আলতো করে রাখতেই উনি গা ঝাড়া দিয়ে উঠলেন। অনু, দয়া করে আমায় আর ছুস না প্লিজ, একদম সরে বস। দরকার হলে বাইকের একদম শেষ কোনায় ঝুলে বস, তাও আমার শরীরে স্পর্শ করবি না। অপমানে আর বিরক্তিতে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি চেঁচিয়ে বললাম, কেন? আমি ছুলে কি আপনার গা খসে পড়ে যায়? সূর্য ভাই হুট করে বাইক থামিয়ে দিলেন। বাইকের হ্যান্ডেল চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তারপর কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, শুধু গা না, আরো অনেক কিছু খসে পড়ে যায়। নাম আগে আমার বাইক থেকে, খবরদার, আজ থেকে আর কখনো আমায় ছুবি না। তুই ছুলেই শরীরে ভয়ঙ্করভাবে কারেন্ট লাগে আমার। আমি অবাক হয়ে বোবা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারেন্ট লাগে মানে কি? সূর্য ভাই এবার একটা রিক্সা ডেকে রিক্সাওয়ালাকে বললেন, এই রিক্সা মামা শুনুন, এই আবর্জনাটাকে একটু কষ্ট করে খানবাড়ির দরজায় ছুঁড়ে দিয়ে আসবেন তো, ওখানেই ওর আসল জায়গা। রাগে আমার সারা শরীর কাঁপছিল। একটা অচেনা মানুষের সামনে আমাকে এভাবে অপমান করে নামিয়ে দিলেন। আমি রাগে গজগজ করতে করতে রিক্সায় বসলাম। জেদ ছিল যে পিছনে ফিরে তাকাবো না, তবুও মনের টানে শেষবার তাকালাম। তাকাতেই আমার চোখ চরক গাছ। যে সূর্য ভাই স্বাস্থ্য সচেতনতায় মিনারেল ওয়াটার ছাড়া খান না, তিনি ফুচকার দোকানের ওই নোংরা বালতির পানি ঢকঢক করে গিলে খাচ্ছেন, যেন শরীরের ভেতরে কোনো আগুন নেভানোর চেষ্টা করছেন। রিক্সা মোড় ঘুরে গেল, আর ওনার পরিণতি দেখতে পেলাম না। কিন্তু বাড়ির গেটে যখন রিক্সা থামলো, দেখলাম অদূরেই বাইক নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। বুঝতে আর বাকি রইল না যে লোকটা আমাকে আড়ালে থেকে পাহারা দিয়ে ঠিকই বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার মনে মনে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ভালোবাসি আপনাকে সূর্য ভাই। আপনার এই অযৌক্তিক রাগ, এই আড়ালে রাখা কেয়ার, সবকিছু মিলিয়ে আমি শুধু আপনাকেই ভালোবাসি। পুরো আপনিটাকে বড্ড ভালোবাসি। রোকাইয়াপুর বিয়ের আগের রাত আমরা সব কাজিনরা মিলে প্ল্যান করেছিলাম রাত ভোর চম্পেস্ট একটা আড্ডা দেব, কিন্তু আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং রোকাইয়া আপু। তিনি সাফ জানিয়ে দিলেন আড্ডায় বসবেন না। তার উপর বড় মারও কড়া বারণ ছিল পরদিন বিয়ে। সারা রাত না ঘুমালে শরীর ক্লান্ত হয়ে যাবে, ধকল সইতে পারবে না। অগত্যা আমরা বাকিরা, অর্থাৎ আমি, নিঝুমাপু, সায়রা আপু, রিহান আর রাফি মিলে ঠিক করলাম নিঝুমাপুর রুমেই ছোটখাটো একটা আসর বসাবো। ববিকেও রাখতে চেয়েছিলাম, কিন্তু পিচ্ছিটা বড্ড মা ভক্ত, তাই আমাদের সাথে আর থাকলো না।
আমরা একের পর এক গানে নাচছিলাম, তবে সাউন্ড রেখেছিলাম একদম মিডিয়াম, যাতে হুল্লোড় রুমের বাইরে না যায়। আমাদের বাড়িতে উৎসব হলেও সাউন্ড বক্স বাজানোতে দাদুর ঘোর আপত্তি, আর তার উপর যদি এই হিটলার সৌর্য ভাই টের পান তবে আমাদের পিটিয়ে ভর্তা করে দেবেন। রুমের ভেতর তখন তার স্বরে পাচ্ছিল সেই বিখ্যাত গান। নিঝুম আপু আমার ওড়না ধরে লাফাতে লাফাতে গানের সাথে ঠোঁট মেলাচ্ছিল, আর আমি লজ্জায় রাঙা হওয়ার ভান করছিলাম। আমাদের এই পাগলামি দেখে সাইরা আপু তো হেসে একদম কুপোকাত। রিহান আর রাফি তো নাচতে নাচতে একে অপরের গায়ের উপর পড়ে যাচ্ছিল। ঘন্টাখানেক উত্তম নাচের পর প্রচন্ড পানির তৃষ্ণা পেল, কিন্তু রুমে পানি নেই। রাত তখন প্রায় 2টো। অগত্যা পানির বোতল নিয়ে একাই রুম থেকে বের হয়েছিলাম। সিঁড়ির কাছে আসতেই কানে এলো গিটারের সেই পরিচিত টুংটাং শব্দ, আর সাথে সূর্য ভাইয়ার ভরাট কণ্ঠের মায়াবী সুর। লোকটা এত সুন্দর গান কিভাবে গাইতে পারে জানি না, তবে শুনলে মনে হয় বেদের মেয়ে জ্যোৎস্না যেমন বাঁশির সুরে ঘর ছেড়ে বেরিয়েছিল, আমিও তেমনি সূর্য ভাইয়ের সুরের মায়ায় সব ছেড়ে ওনার কাছে চলে যাই। আমি কি তবে সূর্য ভাইয়ের গানের সুরে পাগল হয়ে যাওয়া কোনো বেদের মেয়ে জ্যোৎস্না হব নাকি অন্য কিছু? আচ্ছা, এই গানের রাজকন্যাটা যদি আমি হতাম, যদি সত্যি তার মনে আমার জন্য রূপকথা লেখা থাকতো, তবে কেমন হতো? ভাবতে ভাবতেই লজ্জায় নিজের 2 হাতে মুখ আড়াল করে ফেললাম। এক অদ্ভুত ভালো লাগার আবেশে নিজের অজান্তেই মুচকি হাসলাম। কিন্তু এত রাতে সূর্য ভাই কেন গান গাইছেন? কৌতূহল সামলাতে না পেরে পা টিপে টিপে ওনার দরজার কাছে গিয়ে উকি দিলাম। দেখলাম সূর্য ভাই চেয়ারে বসে গিটার বাজাচ্ছেন, আর রুকাইয়া আপু বিছানায় বসে ফোন টিপছেন। গানের মাঝেই রুকাইয়া আপু ভারাক্রান্ত গলায় বলে উঠলেন, আমার খুব কান্না পাচ্ছে রে সূর্য, এই পরিবার তোদের সবাইকে ছাড়া আমি কিভাবে থাকবো? সূর্য ভাই মৃদু হেসে বললেন, থাকতে না পারলে চলে আসবা, সমস্যা কই? শ্বশুরবাড়ি তো মাত্র 30 মিনিটের পথ, তুমি না পারলে আমাকে বলবা, আমি গিয়ে তোমাকে কাঁধে করে নিয়ে আসবো। রুকাইয়া আপু হেসে ফেলে বললেন, ফাজিল একটা। তোর মনে আছে সূর্য, ছোটবেলায় আমি একবার যখন যেমন খুশি তেমন সাজতে বউ সেজেছিলাম, তুই তখন সারাটাক্ষণ আমার পিছু পিছু ছিলি। কোনো ছেলে আমার সাথে কথা বলতে এলেই ধমক দিয়ে বলতে, খবরদার, আমার আপুর দিকে তাকালে চোখ উপলে নেব। বলেই রুকাইয়া আপু খিলখিল করে হেসে উঠলো। সূর্য ভাই হাসতে হাসতে বললেন, তবে যাই বলো আপু, স্বামী কিন্তু তুমি এক পিস পেয়েছো। তানভীর ভাই মানুষ হিসেবে সত্যিই খাঁটি। রুকাইয়া আপু দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না ও বাড়িতে গিয়ে তোদের অভাব ও কিভাবে পূরণ করবে, কিন্তু সত্যিই তানভীর মানুষ হিসেবে বড্ড নিখুঁত। তাদের এই প্রাণবন্ত আড্ডা দেখে আমারও খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে তাদের মাঝে বসে পড়ি, কিন্তু সাহস হলো না। তাছাড়া মনে মনে একটু রাগও হচ্ছিল। আপুকে কতবার বললাম আমাদের সাথে আড্ডা দিতে, তখন তো আসলো না। আর এখন প্রিয় ভাইয়ের সাথে বসে দিব্যি গল্প করছে। তবে তাদের আড্ডার মাঝে কিছু রহস্যময় কথা আমার কানে ভেসে এলো, যার অর্থ আজও আমার কাছে ধোঁয়াশা। রুকাইয়া আপু হঠাৎ সিরিয়াস হয়ে বললেন, সূর্য এবার ওকে সব বলে দে না। সূর্য ভাই গিটারের সাথে টুং করে একটা শব্দ তুলে বললেন, এখন ওকে কিছুই বলতে চাই না আপু। কেন? কারণ ওর এখন অতি বয়স, এই বয়সে আবেগ খুব বেশি থাকে। ওকে এখন বললে ও যদি না বুঝে, কেন বুঝবে না? ও তো অতটাও অবুঝ বা বাচ্চা নয়। সব জানার পরে যদি এই আবেগ একদিন কর্পূরের মতো উড়ে যায়, তখন আমি কি সইতে পারবো? তো তুই কি চাস ও যদি কোনোদিন নিজের মনে অন্য কাউকে জায়গা দেয়? সূর্য ভাইয়ার গিটার বাজানো হাতটা ক্ষণিকের জন্য থমকে গেল। স্থির হয়ে রুকাইয়া আপুর দিকে তাকালেন। ওনার চোখ দুটো তখন অন্ধকারে জল করছিল। খুব নিচু স্বরে বললেন, সব নিষিদ্ধ চোখগুলো থেকে ওকে দূর রাখার জন্য এত কষ্ট করার পরও যদি ও কোনো নিষিদ্ধ চোখের মাঝেই নিজেকে খুঁজে নেয়, তবে হয়তো সেটা আমার কপাল। তুই ওকে যেতে দিবি? পাখিদের খাঁচায় বন্দি রাখতে নেই আপু, মুক্ত আকাশে উঠতে দিতে হয়। যদি সেই পাখি হয় আমার রঙিন জীবন, তবে তাকে খাঁচায় আটকে রাখার অধিকার আমার নেই। বাঁচতে পারবি তাহলে? সূর্য ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, পারবো না। সেবার বাঁচতে পারলেও এবার মরে যাবো আমি। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওকে আমার যে কোনোভাবেই লাগবে, কিন্তু ওর অনিচ্ছের বিরুদ্ধে আমি ওকে চাই না। আবার ওকে ছাড়া আমি বাঁচতেও চাই না। সূর্য ভাই একটু থামলেন। ওনার কণ্ঠস্বর এবার আরো দৃঢ় শোনালো, আমিও চাই ও আরো কিছুটা বড় হোক, ও নিজেকে বুঝুক। অপরিপক্ষ আবেগ নিয়ে সারা জীবন যেন ওকে পস্তাতে না হয়। অপরিপক্ষ আবেগ নিয়েও সারা জীবন না পস্তাক। ওর এই হরিণীর চোখে যদি তখনও আমার জন্য মায়া থাকে, তবে আমি আমাদের এই ভিটকেল দাদুর কোনো নিয়মের তোয়াক্কা করব না। রুকাইয়া আপু শঙ্কিত গলায় জিজ্ঞাসা করলেন, কি করবি তখন? দাদু যখন বলবেন, তুমি কি নিজের বয়স ভুলে গেছো সূর্য? এই বাড়ির নিয়ম ভুলে গেছো? এই বাড়িতে প্রেম কিংবা কাজিন ম্যারেজ এলাও না, তখন কি করবি? সূর্য ভাই ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, প্রথমে তো তোমার ওই ভিটকেল দাদুর পা জড়িয়ে ধরবো, মিনতি করব, আর তাতেও যদি রাজি না হন, তবে ফুপির পথ অনুসরণ করব। আমার সম্পত্তি আমি সাথে করে নিয়ে পালিয়ে যাব অন্য কোথাও, অনেক দূরে। রুকাইয়া আপু অবাক হয়ে বললেন, বাবা, এত দূর ভাবনা তোর? ফুপি আর যাই করুক না কেন, সে অন্তত তার সন্তানদের ভবিষ্যৎ করার পথ দেখিয়ে দিয়েছে। একটু থেমে রুকাইয়া আপু আবার আধুরে গলায় বললেন, তবে আমি অনেক খুশি রে সূর্য, তুই যে নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিস। সূর্য ভাই এক মুহূর্তে থামলেন। তার চোখে তখন কালবৈশাখীর মতো কোনো গভীর আবেগ খেলা করছে। গিটারের তারে আঙ্গুল বুলিয়ে আনমনে বললেন, ওর জন্যই তো নতুন করে বাঁচতে শিখছি আপু। ওই তো আমার
বেঁচে থাকার একমাত্র রসদ, আমার অক্সিজেন। জানি না কপালে কি আছে আপু, তবে আগলে রাখার নামই যদি ভালোবাসা হয় তবে আমি আমৃত্যু ওকে আগলেই রাখবো। ওই একটা মানুষের অস্তিত্ব আমার নিঃশ্বাসের সাথে খুব ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছে। তাকে হারানোর ভয় যেমন আছে, পাওয়ার আকাঙ্ক্ষা তার চেয়েও বেশি। রুকাইয়া আপু হেসে বললেন, তুই এভাবেই থাক আর ওকেও সারা জীবন এভাবেই খুশি রাখিস। সূর্য ভাই মুচকি হেসে কায়দা করে উত্তর দিলেন, চো হুকুম জাহাপানা। দরজার আড়ালে দাঁড়িয়ে আমি তখন পাথরের মতো জমে গেছি। তাদের পুরো কথোপকথনটাই আমার কাছে গোলকধাঁধার মতো রহস্যময় ঠেকছিল। তবে একটা শব্দে এসে আমার মস্তিষ্ক আটকে গেল। ফুপি তার সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথ দেখিয়েছেন। তার মানে কি সূর্য ভাই আর রুকাইয়া আপু সায়রা আপুর কথা বলছেন? তারা কি তবে সায়রা আপুকে নিয়েই এত সব পরিকল্পনা করছেন? ভাবতে গিয়েই বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। ভাবনার জাল ছিঁড়ে গেল রুকাইয়া আপুর কথায়। তিনি হাই তুলে বললেন, এবার ঘুমাতে যাই সূর্য, কাল সকালে তোদের অত্যাচারে আমি শেষ হয়ে যাব। রুকাইয়া আপু ওঠার আগেই আমি প্রাণের ভয়ে দৌড় দিয়ে নিচে নেমে গেলাম। কেন জানি না বুকটা খুব অস্থির লাগছিল। চিনচিন করে একটা ব্যথা অনুভব করছিলাম মনের গহীনে। অন্ধকারে পা টিপে টিপে কোনো মতে ডাইনিং থেকে পানি নিয়ে সিঁড়ির কাছে আসতেই আমি চমকে উঠলাম। সিঁড়ির মাথায় মূর্তির মতো দাঁড়িয়ে আছেন সূর্য ভাইয়া। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কি অদ্ভুত সেই চোখের মেলা! যেই চাহনিতে কি ছিল, সেই চাহনিতে কি ছিল হারানোর তীব্র বেদনা, নাকি কাঙ্ক্ষিত কিছু পাওয়ার আনন্দ, নাকি দুটোই মিশে একাকার হয়ে গিয়েছিল, তা আজও আমার কাছে অস্পষ্ট। সূর্য ভাইয়া ধীর স্থির স্বরে বললেন, এত রাতে এখানে কি করিস? আমি যে রুকাইয়া আপুর সাথে তার সব কথা শুনে ফেলেছি সেটা ভয়ে চেপে গেলাম। কোনো মতে আমতা আমতা করে বললাম, পানি নিতে এসেছি। অন্ধকারে? তোকে কতবার বলেছি এভাবে অন্ধকারের সিঁড়ির উপর হাঁটবি না। বলেই তিনি নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা চালিয়ে আমার চোখের সামনে ধরলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আয়। আমি ওপরে ওঠার সময় ভয়ে পা একটু হরকাতেই তিনি ক্ষিপ্ত গতিতে এসে আমার হাতটা শক্ত করে ধরে ফেললেন। অস্থির ভঙ্গিতে বলেন, অনু তোর সমস্যা কি? ঠিক মতো হাঁটতে পারিস না নাকি এখন তোকে হাত ধরে হাঁটা শেখাতে হবে আমার? তার এই অস্থিরতার মাঝে এক অদ্ভুত অধিকার বোধ ছিল। এই আকুলতা আর আগলে রাখার ভঙ্গি দেখে আমি পলকহীন চোখে তার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিয়ে কণ্ঠ কঠোর করলেন, এখন ডিরেক্ট নিজের রুমে যাবি আর ঘুমাবি। ওই রুমের আশেপাশেও যেন তোকে আর না দেখি। এটা যেন আমার দ্বিতীয়বার বলতে না হয়। তিনি ফ্ল্যাশ লাইট ধরে দাঁড়িয়ে রইলেন। আমি রুমে না ঢোকা পর্যন্ত সরলেন না। আমি রুমে ঢুকে দরজার আড়ালে লুকিয়ে উকি দিলাম। দেখলাম তিনি নিচে নেমে বাইরের দিকে চলে যাচ্ছেন। এত রাতে মানুষটা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? সেই রাতটা আমার কাছে এক গভীর রহস্য আর নাম না জানা আশঙ্কার পাহাড় হয়ে রয়ে গেল। পরের দিন রুকাইয়া আপুর বিয়ের অনুষ্ঠান। আমার মনটা একদম ভালো ছিল না, তবুও নিঝুম আপুকে দিয়ে জোর করে শাড়ি পরলাম। শাড়ি পরতে গেলেই আমি প্যাচ লাগিয়ে ফেলি, তাই নিঝুম আপু শক্ত করে পিন দিয়ে পরিয়ে দিল। চুলগুলো খোপা করে সাজিয়েছিলাম শুধু সূর্য ভাইয়ার জন্য। ভেবেছিলাম এঙ্গেজমেন্টের রাতের মতো আজও হয়তো তিনি আমাকে চাঁদের সাথে তুলনা করবেন। রুকাইয়া আপু বিয়ের সাজে বসে আছেন, কিন্তু ওনার মুখটা বড্ড গোমরা। ওনাকে দেখে আমার নিজেরও খুব কান্না পাচ্ছিল। আপু আমাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যাবেন। কি অদ্ভুত এই মেয়েদের জীবন! জন্ম হয় এক বাড়িতে, শৈশব কৈশোর কাটে সেখানে, আর শেকড় গজাতে হয় অন্য বাড়িতে। যেন আমরা জন্ম থেকেই পরবাসী। দীর্ঘশ্বাস ফেলে আমি তন্ন তন্ন করে সূর্য ভাইয়াকে খুঁজছিলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। সাথে সায়রা আপুও গায়েব। এক অদ্ভুত অস্বস্তিতে হাঁসফাঁস করছিলাম আমি। গত রাতের সেই রহস্যময় কথাগুলো মনের ভেতর বিষের মতো চারা দিয়ে উঠছিল। খুব ভয় করছিল তখন। সূর্য ভাইকে খুঁজতে খুঁজতে আমি বাড়ির এক নির্জন কোণায় চলে আসলাম। হঠাৎ করেই সেখানে উপস্থিত হলেন ইস্তিয়াক ভাইয়া। ওনার চাহনি আর হাসিতে অন্য দিনের মতো স্বাভাবিকতা ছিল না।